নমস্কার। আমার সৎসঙ্গী গুরু ভাই বোন এবং আমার দর্শকবৃন্দ সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। আমি আপনাদের সামনে আজকে যে বিশেষ দিন 23শে জানুয়ারি, সেই দিন সম্পর্কে আমি আপনাদের সামনে দুটো কথা বলবার জন্য এসেছি। সারাদিন আমি বিভিন্ন জায়গায় দেখলাম নেতাজিকে নিয়ে জন্ম অনুষ্ঠান যেভাবে ক্লাবে বা রাজনৈতিক দলগুলির মধ্যে হয়ে চলেছে, কিছু কিছু চোখে পড়েছিল। সে সম্পর্কে আমি আলোচনায় যাব না। আপনারা সকলেই আপনাদের এলাকাতে আপনারা দেখতে পান কিভাবে দেশের মহাত্মাদের জন্মদিন পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত আলোচনায় যাব না। তবে সেসব বিষয় থেকে আলাদা করে আজকের দিনের যে গুরুত্ব 23শে জানুয়ারি, সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। এই আলোচনা করার মুহূর্তে আপনারা পিছনে অবশ্যই শুনতে পেলেন একটু বাজনার একটা আওয়াজ। সেই বাজনার আওয়াজটা আর কিছুই নয়, একটা বিয়ের অনুষ্ঠান। সেই বিয়ের অনুষ্ঠানে তাদের যে রীতিনীতি, বৈবাহিক যে নিয়মকানুন, সেটা পালন করছে, সেই বাজনা বাজিয়ে নিয়ে যাচ্ছে। তো সেটা একবার আমি আপনাদের সামনে, নিশ্চয়ই আপনারা শুনেছেন, সেই বিষয় নিয়ে আর বিশেষ কিছু বলবো না। শুধু এটুকুনি বলতে চাইছি, বেশ জাঁকজমকপূর্ণভাবে বাজনা বাজিয়ে সবাই আনন্দ করতে করতে যাচ্ছিল। কিন্তু সেই বৈবাহিক যে অনুষ্ঠান, সেটা সম্পর্কে যখন আমি খোঁজ খবর নিলাম, তাতে যেটুকু বুঝতে পেরেছি, তাদের বৈবাহিক যে নেমন্ত্রণপত্র, সেখান থেকে আমরা যেটা জানতে পেরেছি, আমি সেটা হচ্ছে সম্পূর্ণই এই বিবাহটা প্রতিলোম বিবাহ। তার আনন্দ দেখে আজকে আমি আপনাদের সামনে যে ভিডিও করতে বসেছি নেতাজিকে নিয়ে, সেখানেও শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কী বলেছিলেন সেই প্রসঙ্গটাও এসে যাবে। সেই জন্য আমি আজকে দেখলাম যে দুটো ঘটনা মিলে যাচ্ছে। যাই হোক, আসুন আমি আপনাদের সঙ্গে আজকে আমার মনোভাব শেয়ার করি। আপনারা আপনাদের মতামত এর আগের ভিডিওগুলোতে আপনারা জানিয়েছেন। আমার একটাই শুধু অনুরোধ, আপনারা যখন আমাকে আমার বিরুদ্ধে বা আমার পক্ষে যখনই আপনারা মতামত দেবেন, সেটা গঠনমূলক এবং তার সঙ্গে আপনারা কোথার থেকে বলছেন সেটাও আপনারা যদি জানান, তাহলে আমি খুবই আনন্দিত হব, খুব খুশি হব। আপনারা কোন অঞ্চল থেকে, কোথার থেকে আপনারা কথা বলছেন, সেটা আপনারা একটু যদি আমাকে জানান, তাহলে আমি আপনাদের সাথে সম্পর্ক একটা যোগসূত্র রচনা করার একটা বেশ বহু দূরের মানুষের সঙ্গে সম্পর্ক একটা তৈরি হতে পারে এর মধ্যে। যাই হোক, আসুন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী নিয়ে একটু আলোচনা করি। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী, যেটি পরাক্রম দিবস হিসাবে পালন করা হয়ে থাকে, সেই দিনটিকে স্মরণে রেখে 128তম জন্মদিনে আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি ভারতমাতার অন্যতম শ্রেষ্ঠ সন্তান নেতাজিকে। দেশকে ইংরেজদের কবল থেকে মুক্ত করতে স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন নেতাজি। অল্প দিনের মধ্যেই সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের প্রথম সারির নেতা হয়ে উঠেছিলেন। তিনি দুবার কংগ্রেসের সভাপতিও নির্বাচিত হন। এরপর একবার কলকাতা কর্পোরেশনের মেয়র হিসাবে নির্বাচিত হয়েছিলেন। ইংরেজ সরকার তাকে বাড়িতে নজরবন্দি করে রাখার সময় ছদ্মবেশ ধরে পালিয়ে যান তিনি। তখন 1941 সাল। প্রথমে জার্মানিতে, সেখান থেকে পরে জাপানে চলে যান। জাপানে রাসবিহারী বসুর সঙ্গে যোগ দিয়ে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হয়ে ওঠেন তিনি। সেই প্রথম সকলের কাছে নেতাজি হয়ে উঠলেন সুভাষচন্দ্র বোস। এরপর নেতাজি সুভাষচন্দ্র বাহিনী নিয়ে উত্তর পূর্বের মণিপুর দখল করে সেখানে ভারতের পতাকা উড়িয়ে দেন। নেতাজি গঠিত আজাদ হিন্দ সরকারের পতনের পর থেকে তাঁর আর কোনো খবর পাওয়া যায়নি। কেউ কেউ মনে করেন বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে, কিন্তু আজও প্রমাণ হয়নি। তার মৃত্যু নিয়ে আজও বিতর্ক হয়ে চলেছে। এক রহস্যের ঘোর আঁধার ঘিরে রেখেছে নেতাজির মৃত্যু কাহিনীকে। আজকের 23শে জানুয়ারি দিনটিকে দেশপ্রেম দিবস হিসেবেই পালন করেছে অনেকে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে সুভাষচন্দ্র বোস যে সংগ্রাম, সেই সংগ্রামকে স্মরণে রেখে সুভাষচন্দ্র বোসের সংগ্রামী ধর্মনিরপেক্ষ আদর্শকে আরও বেশি করে স্মরণ করছে বাংলা তথা দেশের মানুষ। কিন্তু দুঃখের বিষয়, সুভাষচন্দ্র বোসের এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র
একটা ভুল ধারণাকে মাথায় নিয়ে আজ স্বাধীনতার ৭৮ বছর ধরে দেশের সমস্ত সরকার ও রাজনৈতিক দল দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নেতৃত্ব দিচ্ছে। তিনি ছিলেন অবিভক্ত ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বোস। ইতিহাস যেটা আমাদের কাছে উন্মুক্ত হয়নি, সেই চাপা পড়ে থাকা ইতিহাস থেকে আমরা জানতে পারি যে নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন অবিভক্ত ভারতের প্রথম প্রধানমন্ত্রী। যদি দেশ স্বাধীন হওয়ার পর তিনি দেশে থাকতেন এবং দেশ পরিচালনার কাজে যুক্ত থাকতেন, তাহলে হয়তো বা আজ ৭৮ বছর ধরেই ধর্ম নিরপেক্ষ ভুল যে শব্দ দেশের মাথার উপর মুকুট হয়ে চেপে বসে অসহ্য এক দমবন্ধকর অবস্থার সৃষ্টি করছে, সেই অসহ্য দমবন্ধকর অবস্থার সৃষ্টি করত না। হয়তো তিনি এই ধর্মনিরপেক্ষ মতবাদের অসারতা বুঝতে পারতেন যদি তিনি সেই সময় দেশবন্ধুর মতো সর্বশ্রেষ্ঠ জীবন্ত আদর্শ সত্যদ্রষ্টা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সংস্পর্শে থেকে রাজনীতির ময়দানে বিরাজ করতেন। দেশবন্ধু চিত্তরঞ্জন আপনারা জানেন যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত ছিল এবং তিনি সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে এনে শ্রী ঠাকুরের স্বপ্ন পূরণের কাজে ব্রতী হয়েছিলেন, কিন্তু পরবর্তী সময়ে শরীর তাকে সেই সাহায্য করেনি। তো নেতাজি সুভাষচন্দ্র বোস যদি দেশবন্ধুর মতো সর্বশ্রেষ্ঠ জীবন্ত আদর্শ সত্যদ্রষ্টা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সংস্পর্শে থেকে রাজনীতির সঙ্গে যুক্ত থাকতেন, তাহলে বুঝতে পারতেন ধর্মনিরপেক্ষ শব্দটা কেন ভুল, মারাত্মক ভুল। বুঝতে পারতেন ধর্মনিরপেক্ষ কথাটার মধ্যে যতটা অস্বচ্ছতা ও ভুলের বীজ লুকিয়ে আছে, ততটাই শ্রী ঠাকুরের বলা সম্প্রদায় নিরপেক্ষতা কথার মধ্যে আছে স্বচ্ছতা ও নিখুঁতের উপস্থিতি। বলা হয়ে থাকে রাজনীতি রাষ্ট্রনীতি থেকে ধর্মবিশ্বাসকে সম্পূর্ণ পৃথক রাখার কথা বলেছিলেন নেতাজি। আরও বলা হয়ে থাকে ব্যক্তিগত ধর্মবিশ্বাসকে নেতাজি কোনো দিন ধর্মনিরপেক্ষ নীতির উপর স্থান দেননি। তা আপনারা জানেন যে আপনাদের কাছে আমি এর আগে বললাম যে শ্রী ঠাকুর ধর্মনিরপেক্ষ শব্দটাকে তিনি বাদ দিতে বলেছিলেন সম্প্রদায় নিরপেক্ষ কথাটাই হচ্ছে একমাত্র সঠিক এবং নির্ভুল নিখুঁত। আর এই যে ধর্মবিশ্বাস, সেই ধর্মবিশ্বাসকে যে নেতাজি কোনোদিনও ধর্মনিরপেক্ষ নীতির উপর স্থান দেননি, যে কথা বলা হচ্ছে বারবার বলা হয়ে থাকে, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ধর্ম রাজনীতির সম্পর্কের মধ্যে কোনো কিন্তু ভুল দেখতে পাননি, বরং ধর্ম রাজনীতি একে অপরের পরিপূরক, এই কথা তিনি বারবার বলেছেন। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ধর্ম পলিটিক্সের সম্পর্কে বলেছিলেন, আমি ধর্ম ছাড়া পলিটিক্স বুঝি না। ধর্ম মানে ধৃতি, বাঁচা বাড়ায় চলা, আর পলিটিক্স মানে পূর্ত নীতি বা পূরণ নীতি। ধর্মকে অর্থাৎ বাঁচা বাড়াকে পরিপূর্ণ করে যা, তাই পলিটিক্স রাজনীতি। ধর্মের মধ্যে পলিটিক্স থাকবে না কেন? বাঁচতে গেলে পরিবেশের দরকার, পরিবেশ বাঁচবে না আমি বাঁচব, তা হয় না। তথাকথিত রাজনীতিতে হবে না। প্রকৃত রাজনীতি চায়, প্রকৃত রাজনীতি বা পূর্তনীতি সেই করতে পারে যে খোদাকে ভালোবাসে, প্রফেটকে ভালোবাসে, প্রেরিতদের মধ্যে কোনো বিভেদ করে না। আবার বলছি, তিনি কি বললেন? ধর্মকে অর্থাৎ বাঁচা বাড়াকে পরিপূর্ণ করে যা, তাই পলিটিক্স রাজনীতি। ধর্মের মধ্যে পলিটিক্স থাকবে না কেন? বাঁচতে গেলে পরিবেশের দরকার, পরিবেশ বাঁচবে না আমি বাঁচব, তা হয় না। তথাকথিত রাজনীতিতে হবে না। প্রকৃত রাজনীতি চায়, প্রকৃত রাজনীতি বা পূর্তনীতি সেই করতে পারে যে খোদাকে ভালোবাসে, প্রফেটকে ভালোবাসে, প্রেরিতদের মধ্যে ভেদ করে না। আজও আমাদের দেশের রাজনৈতিক দল ও দেশের সব দলের নেতৃবৃন্দের মুখে শুনতে হচ্ছে ধর্ম নিরপেক্ষ শব্দটা। দেশ স্বাধীন হওয়ার সময়ে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ধরিয়ে দিয়েছিলেন দেশের সমস্ত বিদগ্ধ ব্যক্তিত্ব নেতৃত্বের সামনে ধর্মনিরপেক্ষ কথাটা যে ভুল কথা, ভুল ধারণা সে সম্পর্কে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন ধর্মনিরপেক্ষ এই কথাটাই ভুল। ধর্ম কখনো নিরপেক্ষ হতে পারে না, বরং কথাটা সম্প্রদায় নিরপেক্ষ হতে পারে। ধর্মনিরপেক্ষ কথাটা পরিবর্তে
সম্প্রদায় নিরপেক্ষ কথাটা সঠিক ও উপযুক্ত, কিন্তু কেউই শ্রী ঠাকুরের কথাকে সেদিন আমল দেননি। যদিও ঠাকুরের সঙ্গে দেশের প্রায় সমস্ত শীর্ষ নেতৃবৃন্দ দেখা করেছিলেন, আলাপ করেছিলেন, শুনেছিলেন বিভিন্ন বিষয়ে তার মতামত, কিন্তু সবই ওই শোনা পর্যন্ত, কিন্তু কেউই আমল দেননি, প্রয়োজন মনে করেননি তার কথাকে বাস্তবায়িত করার। শ্রী ঠাকুরের কথা বাস্তবায়িত করার মতো কারোরই ইচ্ছা, আগ্রহ বা যোগ্যতা ছিল না। একটা সূক্ষ্ম ব্যক্তিত্বের ইগো দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল তাঁদের সামনে। শুধু দেশবন্ধু চিত্তরঞ্জন শ্রী ঠাকুরকে গুরুপদে বরণ করেছিলেন এবং তাঁর পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে ব্যবস্থা গ্রহণ করেছিলেন, কিন্তু শারীরিকভাবে অক্ষম হয়ে পড়া ও মৃত্যুর কারণে মানুষের অভাবে শ্রী ঠাকুরের দেশ গঠনের সমস্ত পরিকল্পনা বানচাল হয়ে যায়। নেতাজি সুভাষচন্দ্র বসু 3 বার ঠাকুর দর্শনে আসেন। প্রথমবার এসেছিলেন ICS পাশ করার পর, ঠাকুর তখন কলকাতাতেই। তৃতীয়বার এসেছিলেন পাবনা সৎসঙ্গ আশ্রমে। সুভাষচন্দ্র বোস ঠাকুর দর্শনে পাবনা সৎসঙ্গ আশ্রমে এলে ঠাকুরের অন্যতম ভক্ত পার্শ্বদ পূজনীয় শ্রী সুশীল বসু দা তাঁকে আশ্রমের বিভিন্ন প্রতিষ্ঠানগুলি ঘুরিয়ে ফিরিয়ে দেখান। ঠাকুরের মতাদর্শ ও তাঁর পরিকল্পনার বিভিন্ন বিষয় নেতাজির কাছে তুলে ধরেন সুশীলদা। শ্রী ঠাকুরের সঙ্গে কথা বলার সময় কোথা থেকে দেশের প্রকৃত সেবা করা যায়, কোথা থেকে দেশের প্রকৃত সেবা শুরু করা যায় সে সম্পর্কে জানতে চাইলে শ্রী ঠাকুর বিবাহ সংস্কার ও সুসন্তান লাভের জন্মবিজ্ঞানের কথা তুলে ধরেন। তখন সুভাষচন্দ্র বোস শ্রী ঠাকুরের কথায় সম্মত হলেও দেশ স্বাধীন করার ক্ষেত্রে এ যে দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার তা তুলে ধরেন। তখন শ্রী ঠাকুর দীপ্তকণ্ঠে বলেছিলেন, দীর্ঘ সময় তো নেবেই, আমরা তো এতদিন পর্যন্ত জাতির বা সমাজের জন্য কিছুই করিনি, বহু গলদ জমে আছে, সাফ করতে সময় নেবে বই কি। কোনো শর্টকাট প্রোগ্রামে, সংক্ষিপ্ত কর্মসূচিতে জাতির সত্যিকার কল্যাণ হবে বলে আমার মনে হয় না। শেষবার যখন নেতাজি সুভাষচন্দ্র বোস দেখা করতে এসেছিলেন ঠাকুরের সঙ্গে, তখন শ্রী ঠাকুর দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী ভক্তমণ্ডলী ও দর্শকবৃন্দ দ্বারা পরিবেষ্টিত ছিলেন। ফলে শ্রী ঠাকুরের সঙ্গে তাঁর ব্যক্তিগত স্তরে কোনো কথা হয়নি। নেতাজিকে সেদিন আশ্রমে থেকে যাওয়ার অনুরোধ করা হয়েছিল, কিন্তু স্বাধীনতার কারণে রাজনৈতিক কর্মকাণ্ডে ভয়ঙ্করভাবে জড়িয়ে যাওয়ায় ব্যস্ততার কারণে সেদিন তিনি থাকতে পারেননি, তাকে চলে যেতে হয়েছিল। আর তারপর আর কোনো দিনই শ্রী ঠাকুরের সঙ্গে নেতাজির দেখা হওয়ার সুযোগ হয়নি। 1941 সালের 17 জানুয়ারি রাতে কলকাতায় তার এলগিন রোডের বাড়ি থেকে ব্রিটিশদের নজরদারি এড়িয়ে তার ভাগ্নে শিশির কুমার বসুকে সঙ্গে নিয়ে সুভাষচন্দ্র বসু পালাতে সক্ষম হন। তারা পালিয়ে তৎকালীন বিহার রাজ্যের, বর্তমান ঝাড়খণ্ড, গোমোহ রেলওয়ে স্টেশনে, বর্তমানে যেটা নেতাজি সুভাষচন্দ্র বসু গোমোহ স্টেশন, সেখানে পৌঁছান। তারপরে সব ইতিহাস। ভারত থেকে আফগানিস্তান হয়ে সোভিয়েত ইউনিয়ন, সেখান থেকে জার্মানি, তারপরে জাপান, সেখানে পুনরায় আজাদ হিন্দ ফৌজের পুনর্গঠন, তারপর বহু বহু জল গড়িয়ে যায়। জাপান আত্মসমর্পণ করে। এরপরের ইতিহাস জানা অজানা নানা ঘটনায় জড়িত ইতিহাস। মোট কথা, এরপরে নেতাজির আর ঘরে ফিরে আসা হয়নি। যাই হোক, আজ নেতাজির জন্মদিন স্মরণে মনে পড়ে নেতাজি ও শ্রী ঠাকুরের সঙ্গে দেখা হওয়ার কথা। মনে পড়ে দেশের প্রকৃত সেবা কোথা থেকে শুরু করা যায় এ সম্পর্কে জানতে চাইলে শ্রী ঠাকুর দেশের ও দশের প্রকৃত মঙ্গল কোথায় আছে তার মোদ্দা কথা, মানুষের মতো মানুষের অভাবের কথা মনে করিয়ে দিয়ে বিবাহ সংস্কার ও সুসন্তান লাভের জন্ম বিজ্ঞানের কথা তুলে ধরেন। তখন সুভাষচন্দ্র বোস শ্রী ঠাকুরের কথা সম্মত হলেও দেশ স্বাধীন করার ক্ষেত্রে এই যে দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার তা তিনি তুলে ধরেন। তখন শ্রী ঠাকুর দীপ্তকণ্ঠে বলেছিলেন যে, আমি আপনাদের সামনে একবার আগে বলেছি, আবার বলছি, তিনি দীপ্তকণ্ঠে বলেছিলেন, দীর্ঘ সময় তো নেবেই,
আমরা তো এতদিন পর্যন্ত জাতির বা সমাজের জন্য কিছুই করিনি। আমরা তো এতদিন পর্যন্ত জাতির বা সমাজের জন্য কিছুই করিনি। বহু গলদ জমে আছে, সাফ করতে সময় নেবে বই কি। কোনো শর্টকাট প্রোগ্রাম, সংক্ষিপ্ত যে কর্মসূচি, সেই সংক্ষিপ্ত কর্মসূচিতে জাতির সত্যিকার কল্যাণ হবে বলে আমার মনে হয় না। আজ স্বাধীনতার মধ্যে দিয়ে শুরু হওয়া শর্টকাট প্রোগ্রামে অভ্যস্ত ভারত ও ভারতের নেতৃবৃন্দ, জনগণ প্রজন্মের পর প্রজন্ম এইসব কথা শুনতে, বুঝতে ও মানতে চায় না। কেউ চাইলেও বা কোনো রাজ্য চাইলেও বাংলা ও বাঙালি দেশভাগের আগে ও দেশভাগের পরে কোনো দিনই চায়নি। শুনতে, বুঝতে, মানতে চাওয়া তো দূরে কথা, থাকতেই দেয়নি দুই বাংলায়। দুই বাংলার বাঙালি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সম্মান, মর্যাদা, গুরুত্ব কোনোদিনও দেয়নি, আজও দেয় না। তার নিজের হাতে তিল তিল করে গড়ে তোলা বাংলাদেশের পাবনা হিমায়তপুরের বিশাল আশ্রম আজও ফিরিয়ে দেয়নি বাংলাদেশের সরকার তাঁর শ্রেষ্ঠ সৎসং প্রতিষ্ঠানকে। আর এই বাংলায় বর্ধমান জেলার পানাগড়েও থাকতে দেওয়া হয়নি। দেশভাগের পরে যখন শ্রী ঠাকুর চলে এসেছিলেন, দেশভাগের আগেই চলে এসেছিলেন, এই বাংলায় থাকতে চেয়েছিলেন, কিন্তু বর্ধমান জেলার পানাগড়েও থাকার জন্য যে ব্যবস্থা হয়েছিল, যে কথা হয়েছিল ভারত সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের, সেখানেও থাকতে দেওয়া হয়নি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে। তাই বোধ হয় শ্রী ঠাকুর চটজলদি শর্টকাট যে প্রোগ্রাম, সেই শর্টকাট প্রোগ্রামে অভ্যস্ত বাংলা ও বাঙালি সম্পর্কে বলেছিলেন, আমার সৎসঙ্গের আন্দোলন বাংলার বুক থেকে উঠবে না, বাংলার বাইরে থেকে উঠবে। আমাদের মাথায় রাখতে হবে, বাংলা বলতে তিনি বাংলার আগে কোনো পূর্ব ও পশ্চিম শব্দ ব্যবহার করেননি। বলেছিলেন বাংলার বুক থেকে উঠবে না, আমার সৎসঙ্গের আন্দোলন বাংলার বুক থেকে উঠবে না, বাংলার বাইরে থেকে উঠবে। আজ চোখ মিলে চাইলেই তার প্রমাণ পাওয়া যায়। নমস্কার। আজ 23শে জানুয়ারি, পরমপিতার রাতুল চরণে প্রার্থনা করি নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি কোথায় আছেন, আদৌ আছেন কি না কিচ্ছু জানি না, বলতেও পারি না, নেই বলতেও পারি না, জোর করে যে আছেন তার মঙ্গল প্রার্থনা করি, আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি। দেশের বর্তমান যে অস্থির সময়, সেই সময়ে পরিপ্রেক্ষিতে শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন আগামী প্রজন্ম এরকম ভুলের মধ্যে দিয়ে না যায়। নমস্কার, জয়গুরু। আবার আপনাদের সামনে আসব পরবর্তী ভিডিওতে।